আসসালামু আলাইকুম। ইসিজি নিয়ে ফাইনাল প্রপে মোটামুটি যতটুকু লাগে ততটুকুই বলার চেষ্টা করব। আর ফাইনাল প্রপে মোটামুটি আরএমইউতে কয়েকটা ইসিজি লাগে, যেমন হচ্ছে ফার্স্ট অফ অল এএফটা লাগে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমার এএফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন লাগে, দেন ভিটিটা লাগে, এসভিটি লাগে, আর একটা হচ্ছে এমআই লাগে, আর একটা হচ্ছে এলভি লেফট ভেন্ট্রিকুলার ফেইলার। তা আমি এই যে ডায়াগনোসিস কজ এগুলো কিছু বলবো না, জাস্ট খুবই কম টাইমে কীভাবে দেখে ডায়াগনোসিস করব সেটা, কারণ ডায়াগনোসিস করতে পারলেই কিন্তু হচ্ছে আগে, ডায়াগনোসিস না করতে পারলে তো আসলে পাস করতে পারবো না, তাই না? সো আমি খুবই অল্প টাইমে ডায়াগনোসিসটা কীভাবে করা লাগে সেটা জাস্ট খুবই দ্রুত দেখাই দেবো, ঠিক আছে? ওকে, তা আমি একদম শুরুতে ইসিজি শুরু করার আগে একদম বেসিক দু একটা কথা বলে দেন আমি মেন পরে চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, আমি এইখানে দেখাচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল করো, একটা নর্মাল বিষয় আগে তোমার জানা লাগবে, তারপরে ইসিজিতে জানতে হবে, ঠিক আছে? ওকে, এইখানে তো একটু খেয়াল করো। ওকে, এই যে তা আমরা জানি যে একটা ইসিজির ক্ষেত্রে আমি ডিটেলস যাচ্ছি না, একদম বেসিক। তো এই যে এটাই তো, তাই না? সো আলটিমেটলি এটাকে আমরা বলি পি ওয়েভ, এটা তোমার হচ্ছে কিউ আর এস, আর এটা হচ্ছে টি, তাই না? কিউ আর এস টি। তাহলে ওয়েব তো জানি যে, আর এইগুলো হচ্ছে তোমার আইসোলেট্রিক লাইন নিচে নিচে যেগুলো আছে পুরোপুরি সেগুলো হচ্ছে ওয়েব। তা এখন দুইটা বিষয় ক্লিয়ার করতে হবে, একটা হচ্ছে তোমার ইন্টারভাল আর একটা হচ্ছে তোমার সেগমেন্ট। দেখো বিষয়টা খুবই সহজ, যে আমরা দেখি যে একটা পি হয়ে যায়, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউআরএক্স, এই যে এই কিউআরএক্স, এই যে কিউআরএক্স। তাই দুইটা ওয়েবের মাঝখানে যে লাইনটা বা যে গ্যাপটা, তাহলে এই যে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে তোমার সেগমেন্ট। তাহলে দুইটা ওয়েবের মাঝখানে যে জায়গা সেটাকে বলি সেগমেন্ট। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলতে পারি আছে যে তোমার পি কিউ সেগমেন্ট বলতে পারি, যেহেতু এখানে যে কিউ আর এস শুরু হয়েছে, তাহলে এটা পি কিউ সেগমেন্ট, তাহলে এটা আছে কি পি কিউ সেগমেন্ট। তাহলে দেখো এই যে এস শেষ, এখানে টি শুরু, তো দুইটা ওয়েবের মাঝখানে, তাহলে এই জায়গাটুকুকে আমরা কি বলবো? এস টি সেগমেন্ট বলতে পারি। এখন সেগমেন্ট তো ক্লিয়ার হলো, ইন্টারভালটা কি? খুবই সহজ, যখন এই সেগমেন্টের সাথে আমরা ওয়েবটা যুক্ত করব সেটাকে আমরা বলবো ইন্টারভাল। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারি যে এখান থেকে শুরু করে একদম এই যে ওয়েবটাও যখন অ্যাড করব তখন এই পুরোটুককে আমরা কি বলতেছি? এই যে পুরো এই যে এটুকু আছে এইটুকু আমরা বলতেছি ইন্টারভাল। তাহলে আমি যদি বলি কিউটি ইন্টারভাল কি, তাহলে দেখো একদম এই কিউ থেকে শুরু হবে আলটিমেটলি, এই যে একদম কিউ থেকে শুরু করে এই টি এর শেষ পর্যন্ত আলটিমেটলি, অর্থাৎ ওয়েব থেকে ওয়েব প্লাস মাঝখানে যে আইসোলেট্রিক লাইন যত যাচ্ছে সেটা আর কি। এই জন্য জাস্ট এই বিষয়টা জানবা, ইন্টারভাল কি, সেগমেন্ট কি। এখন এইটা আরেকটা বিষয়, প্রত্যেক জিনিসের মান জানা লাগবে, কে কত ঘর বা কার দূরত্ব নর্মালি কত। এটা দেখো তোমার এখানে এই যে পি ওয়েব, যেটা পি ওয়েবের নর্মাল ভ্যালুটা হচ্ছে, মনে রাখবা পি ওয়েবের ক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে 2.5 মিলিমিটার, বা 2.5 মিলিমিটার মানে 2.5 ঘর, ঠিক আছে? আমরা ঘর মনে রাখবো। তারপরে তোমার এই যে গ্যাপটা ছিল, অর্থাৎ এই সেগমেন্টটা পিকিউ সেগমেন্ট, এইটুকুর মান কিন্তু 2.5। তাহলে যদি বলি তোমার এই যে পিআর ইন্টারভালের মান কত, অর্থাৎ এই তাহলে ইন্টারভাল মানে এই দুইটা যোগ, তাহলে 2.5 যোগ করলে কত হচ্ছে? 5, ঠিক আছে? তাহলে এই 5 আছে এইটুকুর মান, বুঝতে পারছো? ওকে, এরপরে খেয়াল করো তোমার এই যে কিউআরএক্স কমপ্লেক্স, এটার মান হচ্ছে তোমার 2 থেকে 3। আমরা একটু পরে দেখব যে 2 থেকে 3-এর বেশি হতে পারে, কম হতে পারে। তারপরে এই যে এসটি সেগমেন্ট, এইটুকুর মান হচ্ছে তোমার 2, আর এই 4, এই টি এর মান হচ্ছে 4। তাহলে এই নর্মাল মানগুলো কেন জানবো? কারণ ইসিজিতে তো নর্মাল থাকবে না, ইসিজিতে থাকবে অ্যাবনর্মাল, কোনটা ছোট কোনটা বড়, কোনটা দেখা যাচ্ছে যে উল্টা নিচে, তাই না? এই জন্য এই নর্মালটা একটু জাস্ট মাথায় রাখতে হবে। ওকে, এই জন্য ইসিজি শেখার একদম শুরুতে আমি বলি কি, এই যে এই বক্সটা একদম ভালো করে মনে রাখতে হবে, যে কথাটা বললাম যে পি ওয়েব মানে হচ্ছে কত তোমার, এই পি ওয়েব মানে হচ্ছে 2.5 মিলিমিটার। তারপর ওই যে পরের সেগমেন্টটা 2.5, তাহলে দুইটা যোগ করলে ইন্টারভাল, তাহলে দেখো ইন্টারভাল হচ্ছে 5 হলো। তারপরে তোমার এই কিউআরএক্স কমপ্লেক্স 2 থেকে 3, তারপরে এসটি বলছিলাম 2, টি বলছিলাম 4, তাহলে 3টা যোগ করলে আলটিমেটলি 8 থেকে 9 আসে,
কিন্তু সহজ জিনিস, তাই না? এই নর্মাল মানগুলো একটু যা জেনে রাখো, তাহলেই হচ্ছে। ওকে, বাদ দাও, তাহলে একদম শুরুতে চলে আসো। ইসিজি দেখে আমরা একটা ইসিজি আমার কাছে আছে। তার আগে একটা জিনিস তো তোমার জানা লাগবে, ইসিজিটা ঠিক আছে কিনা দাও। তার জন্য তুমি একটা জিনিস দেখবা, অ্যাক্সিস 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 দেখবা, সবসময় মনে রাখবা অ্যাক্সিস দেখবো কোন লিডে, অ্যাক্সিস দেখবো এই যে লিড 1 এভিএফ, লিড 1 এভিএফ, এরকম তো একটা এসিজি থাকবে, তাই না? তোমার দেখো এই যে 1 মানে লিড লিড 1 2 3, আর এখানে আছে এভিআর এভিএল এভিএফ, তিনটা, তাই না? তাহলে এটা তো জানি এই তিন ইসিজিতে লিড আছে দুই প্রকার। একটা আছে চেস্ট লিড, চেস্ট লিডগুলোকে আমরা কী দিয়ে প্রকাশ করি? চেস্ট লিডকে আমরা ওই যে V1 থেকে V6, আর বাকি যে লিম লিডগুলো আছে সেগুলো আছে যে ও লিড 1 2 3 আর 1 এভিএল এভিএল এভিএফ, তাই না? এই টাইপের লিড। এখন এই লিডগুলোর ভিতরে আমরা লিড 1 আর এভিএফ এই দুইটা দেখব, দেখে আমরা বিভিন্ন সাইন দেখে বুঝবো এটা নর্মাল নাকি তোমার অন্য কোনো সমস্যা আছে। তো দেখো এটা একটু দ্রুত বলে দিচ্ছি তোমাদেরকে যে দেখো নর্মাল কখন হবে এটা মনে রাখার জন্য আমি একটু শর্টকাট ইউজ করি। দেখো এই কয়েকটা সাইন আগে দেখো, তাহলে দেখো তোমার মনে করো যে তোমার যে ইসিজির ক্ষেত্রে লিড 1-এ মনে করো যে তুমি এরকম দেখলে লিড 1 এরকম আছে উপরের দিকে। আচ্ছা, তার আগে একটু যদি বলি, এই যে এটা মানে মনে রাখবা এই মাথাটা ও এই দিকে যাচ্ছে আস্তে আস্তে। আর যদি আমি বলি এইটা, তাহলে এই মাথাটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? আর যদি বলি তোমার এই যে দুইটা ওই দিকে, তাহলে দুই মাথা একের দিকে যাচ্ছে, তাই না? তো একটা জিনিস মাথায় রাখো, উপরের দিকে যেটা এটা মাথায় রাখবো, উপরে সব মেয়েরা থাকে, মেয়েরা একটু বেশি বোঝে খালি, তাই না? এই যে মেয়েদের উপরে রাখলাম, ছেলেটা নিচে আছে, সব জায়গায় সেম, এই চারটা পিকচারে সেম। তাহলে দেখো যদি মেয়েটা মনে করো যে সামনের দিকে যাচ্ছে, এই ছেলেটা তার পিছন দিকে যে পাশ যাচ্ছে, তাহলে এটা কি নর্মাল কেস না? একটা ছেলেই তো একটা মেয়ের পিছনে ঘুর করে, তাই না? সো এটা আছে নর্মাল জিনিস। সো এইটা আছে নর্মাল অ্যাক্সিস, এই যে এটা নর্মাল অ্যাক্সিস। সো আমরা খুব দ্রুত এই দুইটা লিড দেখবো, লিড 1 আর লিড এভিএফ, সরি লিড 1 আর এভিএফে। যদি লিড 1-এ আমি যদি একটু দেখাই এখানে তোমার, তাহলে দেখো যদি একটা নর্মালটা দেখতে চাই বুঝতে পারবা। তাহলে লিড 1-এ দেখো এই যাচ্ছে উপরের দিকে আছে, তাহলে অবশ্যই নর্মাল হতে হলে এভিপি কেমন হওয়া লাগবে, নিচের দিকে থাকা লাগবে। তাহলে দেখো এই যে দেখো তো ওইটার সাথে মিলে যাচ্ছে না যে তোমার সরি এটা না, তোমার দুইটাই তো একই দিকে যাইতে হবে, মানে আলটিমেটলি ওই যে সিলেটের উপর দিকে। তাহলে এটা দেখো উপরের দিকে আছে, ঠিক আছে? এই যে মানে ওইটা আছে কোন দিকে? উপর, এই যে এরকম। এখন তুমি লিড 3 খেয়াল করো, লিড 3 এই যে এইটা দেখো, এটা দেখো, এই যে লিড 3 দেখো, এই যে এইটাও কিন্তু আলটিমেটলি এরকম আছে। তাহলে যদি এরকম থাকে আলটিমেটলি খুব সুন্দর করে আমরা দেখব লিড 3 এভিএফে আলটিমেটলি তোমার এটা যদি নর্মাল না, এটা অ্যাবনর্মাল আছে। অ্যাবনর্মাল কেন আছে আমি সেটা বলতেছি। তাহলে এটা যদিও আছে, এটা অন্য জিনিস, এটা আমি এখানে বলে নিই একবার, তারপরে বলতেছি। দেখো তাহলে একবার বলি তো তারপরে বলি। তাহলে এটা মানে হচ্ছে নর্মাল, মানে একটা ছেলে মেয়ের পেছনে করবে। এখন দেখো এটা খেয়াল করো যে মেয়ে যাচ্ছে এইদিকে, ছেলে যাচ্ছে উল্টা দিকে, তার মানে কি দুইজনে ব্রেকআপ হয়ে গেছে, দুইজন দুই দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ছাড়াছড়ি হয়ে গেছে, লেফট হয়ে গেছে, ঠিক আছে? সো ব্রেকআপ হলে এরকম হয়। তাহলে এটা হচ্ছে লেফট হয়ে যায়, লেফট মানে ছেলে চলে যাও। সো এটা হচ্ছে লেফট, মনে রাখবো কি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন হলে এই দুই দিকে দুইটা চলে যাবে। এখন দেখো দুইজনের মুখোমুখি হয়ে গেছে, আলটিমেটলি দুজন কিস মারতেছে, মনে রাখবা কিসিং, অর্থাৎ মুখ কাছাকাছি হয়ে গেছে। আলটিমেটলি দিন শেষে এটা একটা উদ্দেশ্য থাকে, একটু মানে একসাথে বসবো খাবো। সো এইটা আছে রাইট, মানে দিন শেষে সঠিক উদ্দেশ্য, তাই না? সো এটা আছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। আর যদি দেখো যে আলটিমেটলি এই যে ছেলেটা তো এই দিকে যাচ্ছে, দেখো মেয়েটা এই ছেলের দিকে ঘুর করতেছে, এটা কি খুবই পসিবল? এটা রেয়ার কেস না যে একটা মেয়ে একটা ছেলের পিছনে ঘুরে? সো এটা হচ্ছে খুবই এক্সট্রিম কেস। সো এইটাকে বলি এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনটা নর্মাল অ্যাক্সিস, কোনটা দ্বারা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, কোনটা এক্সট্রিম অ্যাক্সিস ডেভিয়েশন, এই সাইনটা দেখে বুঝবে। এখন আমি একটু যদি উদাহরণ দিয়ে বুঝি, তাহলে এখন তোমরা দেখবে খুব ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারবো। তাহলে লিড 1 এভিএফটা খেয়াল করবো। তাহলে দেখো এই যে এখানে লিড 1টা দেখি দ্রুত, তাহলে এখানে কি লিড 1 দ্রুত। তাহলে দেখো এটা লিড 1 কোন দিকে আছে? উপরের দিকে, অর্থাৎ লিড 1 সেরকম। আমি লিড 1 এভিএফে চলে আসে, তাহলে এটা এভিএফে দেখো এটা নিচের দিকে, অর্থাৎ আসছে এটাই দিকে। দেখো এটা যাচ্ছে এদিকে, এটা যাচ্ছে এদিকে, দুজন দুই দিকে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ লেফট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। ওকে, তারপর দেখো একটা জিনিস যদি দেখাই,
ওকে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তাহলে এইটুকু জাস্ট মনে রাখতে পারলে হচ্ছে, এটাতে যদি এরকম হয়েছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন বিভিন্ন রকম কিছু থাকতে পারে। সো যাই থাকুক সমস্যা নাই। এখানে যেমন আর একটা পিকচার যদি দেখাই, দেখো এইটা নিচের দিকে আছে, তাই না? আবার এই যে এভিএফ, এ আছে কোন দিকে? উপরের দিকে। তাহলে দেখো তো দুইজনের মুখ কাছাকাছি কি বলছিলাম, আলটিমেটলি এটাই উদ্দেশ্য থাকে, মানে কিস করা। সো এইটা আসলে তোমার কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, মানে দিন শেষে এর উদ্দেশ্য থাকে। সো এই অ্যাক্সিসটা দেখে সুন্দর করে আইডেন্টিফাই করবা এই সিজিটা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, মানলাম। এখন আমরা চলে আসি যে তোমার আমরা এখন চলে আসি যে তোমার কীভাবে তাহলে আমরা বুঝবো ইসিজি। তাহলে একটা ইসি হাতে নিয়েছি, বুঝছি, ঠিক আছে, ওকে, এক্সেস দেখে। এরপরে চলে আসি যে একদম শুরুতে আমাদের ইসিজিতে আমরা খেয়াল করব লিড টুতে একটা ইসিজি খেয়াল করবা যে একদম নিচের যে লাইনটা দেওয়া থাকে বড় করে, সেটা হচ্ছে লিড টু। কারণ এই লিড টুটা হচ্ছে আমাদের মেন ইসিজির আর কি। এই জন্য লিড টুতে আমরা একদম সুন্দর করে খেয়াল করব যে রিদমটা রেগুলার নাকি ইরেগুলার। কারণ একদম প্রথম স্টেপটা হচ্ছে কি হার্ট রেট নির্ণয় করা। তা হার্ট রেট নির্ণয় করার জন্য দুইটা ওয়ে আছে, রেগুলার রিদমের ক্ষেত্রে একটা, ইরেগুলার রিদমের ক্ষেত্রে একটা। আবার ডায়াগনোসিসের ক্ষেত্রেও কিন্তু আলাদা, মানে এই আমরা রেগুলার ইরেগুলার দ্য ডায়াগনোসিস করে ফেলবো। তাহলে খেয়াল করো যে লিড টুতে আমরা দেখব রিদমটা কি রেগুলার নাকি ইরেগুলার। এখন রিদম বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো, এই যে একটা আর ওয়েভ, এইটা একটা আর ওয়েভ, এই দুইটা আরের মাঝখানে যে দূরত্ব, সব জায়গায় যদি এই দূরত্বটা সমান থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি রেগুলার রিদম। আর যদি দূরত্বটা সমান না থাকে, যখন দেখো এই একটা একটা অসমান, তারপরে কি ইরেগুলার রিদম। তাহলে দুই ক্ষেত্রে দুইটা সূত্র প্রযোজ্য। আর এটা আমরা কোন লিডে দেখব? লিড টুতে দেখব। এখন হার্ট রেট নির্ণয় করার সূত্রটা কি? যদি রেগুলার রিদম হয় তাহলে এই যে 300 নাম্বার অফ দ্য লার্জ স্কোয়ার বিটুইন আর আর ইন্টারভাল, মানে সহজ করে বলি 300কে আমি ভাগ দেবো কী দ্বারা? এই যে একটা আর একটা আর, এই দুইটা আর এর মাঝখানে যে কয়টা বড় ঘর থাকবে তত দ্বারা ভাগ করব, ঠিক আছে? যে কয়টা বড় ঘর তত দ্বারা ভাগ করব। তাহলে ধরো আমি একটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে 300 ভাগ যে কয়টা বড় ঘর আর দুইটা আর এর মাঝখানে সেটা। আর যদি ইরেগুলার হয় তাহলে কি করব? আমরা এরকম ইরেগুলার হলে তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমরা একদম এই শুরু থেকে ইসিজি শুরু থেকে একদম মোটামুটি শেষের দিক পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত গুনবো। গোনার পরে দেখব যে তোমার হচ্ছে এই 30টার ভিতরে কয়টা আর ওয়েভ আছে। যে কয়টা আর থাকবে তার সাথে 10 দ্বারা গুণ করলে যা হবে সেটা আছে হার্ট রেট। ইরেগুলারের ক্ষেত্রে সেটাই লেখা আছে, দেখো 30টা লার্জ স্কোয়ারে কয়টা আর ওয়েভ আছে তা গুনতে হবে, তার সাথে 10 গুণ করতে হবে। ওকে, একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। একটু খেয়াল করতো এখানে যে এ একটা আর এ একটা আর, দুইটাতে না গ্যাপ কত? তাহলে এই যে প্রতিটা এখানে তো প্রতিটা বড় ঘরের দূরত্ব কত আমরা জানি না সবাই? 5টা স্মল ঘর থাকে আর 5 স্মল, এটা তো জানো সবাই, যে এটা তো আশা করি সবাই এই লাইনটা তো জানো যে 1 স্মল স্কোয়ার মানে একটা ছোটো ঘর সমান 1 মিলিমিটার সমান 0.04 সেকেন্ড। তাহলে 5টা স্মল স্কোয়ার সমান কি 5 মিলিমিটার, বা যেটাকে আমরা বলতেছি 5টা স্মল স্কোয়ার মানে কি একটা লার্জ স্কোয়ার। তো এটা যাক, ওটা মেন কথা না। তাহলে এখানে দেখো যে এখানে একটা আছে একটা লার্জ স্কোয়ার, এই একটা লার্জ স্কোয়ার, এক লার্জ স্কোয়ার, এই যে আর অর্ধেক লার্জ মানে 3.5। এখানেও যদি দেখো তুমি 1 2 3 3.5, তাহলে আর রিদম যেহেতু সমান তাহলে আমরা যে কোনো একটা আর ইন্টারভাল নিই। তাহলে ধরো এটা নিলাম, তাহলে একটা দুইটা তিনটা, তাহলে 3.5টা আর আছে। তাহলে দুইটা আর এর মাঝখানে কয়টা তোমার হচ্ছে বড় ঘর আছে? 3.5টা। তাহলে 300 ভাগ 3.5 দিলে যা হবে সেটাই আছে রেগুলারের ক্ষেত্রে হার্ট রেট। তো দেখো তাই কিন্তু করা আছে 8.5। ওকে, কিন্তু এখানে খেয়াল করো যে তোমার এটাকে দেখো তো এ একটা দুটোর গ্যাপ কতটুকু আছে? 1 2 3 3.5। পরেরটা দেখি 1 2 2.5, কিন্তু মিল মানে অমিল আছে, বুঝতে পারতেছি ইরেগুলার রিদম। ইরেগুলার রিদম হলে আমরা কী করছিলাম, এই যে ইসিজির শুরু থেকে একদম 1 থেকে 30 পর্যন্ত আমরা গুনবো বড়টা, 1 থেকে 30 পর্যন্ত বড় 30টা লার্জ ঘর গুনবো। গোনার পরে দেখবো এই 30টার ভিতরে কয়টা আর আছে। তাহলে এই যে দেখলাম 1 থেকে মোটামুটি 9 পর্যন্ত আর 9টা আর আছে। তাহলে যে কয়টা আর থাকবে তাকে 10 দ্বারা গুণ করবো। তাহলে 9টা আর আছে গুণ 10 দিলে 90 হচ্ছে। তাহলে এটা আমরা আশা করি হার্ট রেটটা কীভাবে নির্ণয় করতে সেটা বুঝতে পারছি। এখন তাহলে দুইটা কাজ করলাম, রিদম রেগুলার নাকি ইরেগুলার এটা বুঝতে পারছি, প্লাস হার্ট রেটটা বুঝতে পারছি।
ওকে, এখন চলে আসি পরবর্তী স্টেপ। আমরা হার্ট রেট দেখছি, রেগুলার দেখছি। এখন আমরা পরবর্তীতে ইসিজিতে ওই লিড টুতে আমরা থাকবো। লিড টু বরাবর আমরা কি দেখব? পি ওয়েভ, প্রথম যে ওয়েভটা সেটা দেখব। ঠিক আছে, তা আমরা বলছিলাম এই পি ওয়েভের নর্মাল যে ভ্যালুটা তোমার ওই ওয়াইড প্লাস হাইট সবই কিন্তু 2.5, তাই না? 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার, সরি। ঠিক আছে, এখন তুমি দেখলে পি ওয়েভ তাহলে কি? পি ওয়েভ অ্যাবসেন্টও থাকতে পারে, আবার প্রেজেন্টও থাকতে পারে। এখন একটা জিনিস মাথায় রাখবা, এই পি ওয়েভ দিয়ে অ্যাবসেন্টও থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে। তাহলে মনে রাখবো, পি ওয়েভ যদি অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ পি ওয়েভটা দেখলে যে নাই, তাহলে তিনটা ডায়াগনোসিস যেটা ফাইনাল প্রপের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, ভিটি, এই তিনটা। তাহলে এই তিনটাকে তাহলে আমরা কীভাবে আলাদা করব বা কীভাবে ডায়াগনোসিস করবো সেটা আসতেছে। তা অর্থাৎ তিনটার ক্ষেত্রে পি ওয়েভ তোমার হচ্ছে কি অ্যাবসেন্ট, ডিডি হচ্ছে তিনটা। এখন তিনটা কীভাবে আলাদা করবা? তো দেখো, আমরা কিন্তু একদম শুরুতেই দেখে আসছিলাম যে অর্থাৎ পি ওয়েভ কি নেই না থাকলে আমরা রিদমটা খেয়াল করছি আগেই, রেগুলার না ইরেগুলার। তা রিদমটা যদি ইরেগুলার হয়, মনে রাখবা ডায়াগনোসিস কনফার্ম, সেটা হচ্ছে এএফ, মানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এএফ এর ক্ষেত্রে পি ওয়েভ নাই প্লাস রিদমটা হচ্ছে কি ইরেগুলার, এই যে কনফার্ম হয়ে গেল। আর এই বাকি যে দুটো থাকলো ভিটি প্লাস এসভিটি, এই দুটার ক্ষেত্রে মনে রাখবা রিদমটা হচ্ছে রেগুলার। তাহলে এই দুটোকে কীভাবে তুমি আলাদা করবা, এসভিটি আর ভিটি? মনে রাখবা এই যে তখন আমরা এই দুটাকে আলাদা করার জন্য আমরা এই কিউআর এক্সট্রা দেখব, ঠিক আছে? কিউআর এক্সট্রা দেখবা যে পি ওয়েভটা নাই কিন্তু রিদমটা রেগুলার, তখন আমরা সাথে সাথেই কিউআর এক্স দেখবো। কিউআর এক্স দেখবো এটা কি ওয়াইড নাকি তোমার হচ্ছে ন্যারো। ওয়াইড ন্যারো মানে কি? আমি একটু আগেই বলে আসছি কিউআর এক্স নর্মাল ভ্যালু কত, 2 থেকে 3। তাহলে যদি এই 3-এর চেয়ে বেশি হয় তাহলে সেটাকে বলবো ওয়াইড, 2-এর চেয়ে কম হয় সেটাকে আমরা কী বলবো? ন্যারো। তাহলে যদি এই ন্যারো হয় তাহলে সেটা হচ্ছে এসভিটি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ন্যারো কিন্তু নামটা কিন্তু আবার এখানে বড় হচ্ছে এসভিটি, একটু মাথায় রেখো, বলে যায় অনেক সময় যে। আর ভিটির ক্ষেত্রে কি হবে? ওয়াইড হবে। ভেন্ট্রিকলের ক্ষেত্রে ওয়াইড হচ্ছে। আর সুপ্রাভেন্ট্রিকুলার মানে কি? ভেন্ট্রিকুলার উপরে আলটিমেটলি অ্যাট্রিয়াম বোঝাচ্ছে, এই অ্যাট্রিয়ামে কি হচ্ছে? ন্যারো হচ্ছে। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, পি ওয়েভ অ্যাবসেন্ট, ডিডি তিনটা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, ভিটি। আলাদা করবো কীভাবে? এএফ এর ক্ষেত্রে হচ্ছে কি রিদমটা ইরেগুলার, আর বাকি দুইটার ক্ষেত্রে রেগুলার। এখন এই বাকি দুইটা কীভাবে আলাদা করবা? কিউআর এক্স দেখে। তাহলে এই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে আছে কিউআর এক্স ন্যারো, মানে আলটিমেটলি কি 2 ঘরের কম। আর তোমার ভিটির ক্ষেত্রে আসছে ওয়াইড, আলটিমেটলি 3 ঘরের চেয়ে বেশি। তাহলে দেখো আমরা তিনটা ডায়াগনোসিস কিন্তু শিখে বলছি। আর একটা জিনিস লাগবে, তুমি দেখলে যে পিএফটা আছে, থাকলে কি হতে পারে? পিএফ থাকলে আমরা আগেই দেখে আসছি, হার্ট রেট তো দেখলামই, হয়তো হার্ট রেট বেশি থাকলে সেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলি, আবার কমও থাকতে পারে ব্র্যাডিকার্ডিয়া বলি, নর্মাল হার্ট রেট থাকতে পারে নর্মাল ইসিজি বলি। এখন ট্যাকিকার্ডিয়া হলে দুইটা জিনিস মাথায় নিয়ে আসবা, সাইনাস ট্যাকিকার্ডিয়া অর্থাৎ 100-র বেশি, অথবা অ্যান্টেরিয়র এমআই যদি কারোর হয় তার কিন্তু আলটিমেটলি তোমার এই ট্যাকিকার্ডিয়া হতে পারে, এটা একটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর ব্র্যাডিকার্ডিয়া যদি হয় মানে 60 কম হয়, তখন তার তিনটা কজ ডিডি থাকতে পারে। ব্র্যাডিকার্ডিয়ার ডিডি তিনটা, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনফিরিয়ার এমআই। তাহলে এই তিনটা একটু মাথায় রেখো। আর নর্মাল ইসিজি তো তোমরা জানোই। ঠিক আছে, তাহলে ইয়েস থাকলে বা পজিটিভ থাকলে তিনটা, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া ইস নর্মাল, ট্যাকিকার্ডিয়ার ডিডি কি, ব্র্যাডিকার্ডিয়ার ডিডি কি, সেটা বাকিগুলো সব ডিটেলস আমরা পড়বো, হার্ট ব্লক, ইনফিরিয়ার এমআই সবই পড়বো, সমস্যা নেই, তো জানিয়ে রাখো আর কি। তাহলে আমাদের মেন কথা পি ওয়েভ দিয়ে আমরা মনে রাখবো তিনটা ডায়াগনোসিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এসভিটি, ভিটি, সব ক্ষেত্রেই পি অ্যাবসেন্ট। ঠিক আছে, আমরা রিদমটা দেখে জাস্ট ডায়াগনোসিস করে ফেললাম। তাহলে এখানে একটু সামারি করা আছে যে তোমার পি ওয়েভ অ্যাবসেন্ট পাইলে তিনটা ডায়াগনোসিস কী কী? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এসভিটি। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে কি রিদমটা ইরেগুলার, এই যে শেষ। তারপরে এই যে এসভিটি, ভিটির ক্ষেত্রে রিদমটা রেগুলার, তাহলে পার্থক্যটা কি? সুপ্রাভেন্ট্রিকুলার আছে ন্যারো কিউআরএক্স কমপ্লেক্স, আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে কি ওয়াইড কিউআরএক্স কমপ্লেক্স, শেষ। আর এই যে প্রেজেন্ট থাকলে তিনটা, নর্মাল, ব্র্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া দুই ক্ষেত্রে, সাইনাস ট্যাকিকার্ডিয়া, ইন্টেরিয়র এমআই,
ব্র্যাডিকার্ডিয়া 3 ক্ষেত্রে, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক আর কাছে ইনফিরিয়ার এমআই। একটু খেয়াল করো, এটা একটু মাথায় রাখতে হবে যে দেখো ইনফিরিয়ার এমআইতে ব্র্যাডিকার্ডিয়া হয় আর ট্যাকিকার্ডিয়া হয় অ্যান্টেরিয়র এমআইতে। এটা একটু মাথায় রাখবো। মনে রাখার জন্য আমি সহজ করে মনে রাখি কি, যারা একটু ইনফিরিয়র বা নিচেই থাকে, ইনফিরিয়র মানে কি নিচেই না, এই জন্য ব্র্যাডিকার্ডিয়া মানে কম কম হার্ট রেট। আর ট্যাকিকার্ডিয়া মাথায় থাকবে তাহলে উল্টো অ্যান্টেরিয়র এমআইতে দেখা যায়। কারণ অনেক সময় কোশ্চেন করে যে কোন এমআইতে ব্র্যাডিকার্ডিয়া, কোনটাতে ট্যাকিকার্ডিয়া। তার ইনফিরিয়র মানে নিচেই, তাহলে ব্র্যাডিকার্ডিয়া হবে, তাহলে ট্যাকিকার্ডিয়া অবশ্যই অ্যান্টেরিয়র হবে। তাহলে পি ওয়েভ নিয়ে কথাবার্তা এখানে শেষ। ওকে, তাহলে পি ওয়েভ আমরা লিড টুতে দেখে রাখছিলাম। ওকে, আমরা লিড টু দেখলাম, এরপর আমরা কোন লিডটা দেখবো? এরপর আমরা দেখবো আর ওয়েভ। আর ওয়েভ, ঠিক আছে, আমরা আর ওয়েভ দেখবো। এখন আর ওয়েভ আমরা কোথায় দেখবো? আলটিমেটলি আর ওয়েভ দেখবো, আমরা মনে রাখবা আর ওয়েভ আমরা দেখবো দুইটা লিডে, ঠিক আছে, দুইটা লিডে। আর এর আমরা জাস্ট দুইটা লিডে দেখবো, মাথায় রাখবো। কারণ একটু জাস্ট খেয়াল করো, আগে একটু বলে নিই। আমরা বলছিলাম যে এই যে কিউ আর এক্স কমপ্লেক্স, সরি, তারপরে যে কিউ আর এক্স কমপ্লেক্স যেটা 8টা উপরে, এটা নর্মাল ভাবে বলছিলাম কত, 2 থেকে 3 ঘর, তাই না? এখন এই আর ওয়েভটা কিন্তু বড় হতে পারে বা ছোট হতে পারে বা লম্বা হতে পারে। এখন এইটাই মেইনলি কথা। এখন এই আর ওয়েভ দিয়ে ফাইনাল প্রপের জন্য নর্মালি খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট একটু জাস্ট মাথায় রাখতে হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপিটা, অর্থাৎ রাইট লেফট হাইপারট্রপি উইথ স্ট্রেইন, এটা একটা ডায়াগনোসিস। আর বান্ডল ব্রাঞ্চ ব্লক এটাও মাঝে মাঝে একটু লাগে, এটা আমি বলতেছি, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে একটু জাস্ট মাথায় রাখো, এখানে মেনলি আসলে কি বোঝাচ্ছি। তাহলে দেখো এইখান থেকে ডায়াগনোসিস হয়ে যাবে হচ্ছে তোমার হাইপারট্রপি কিনা ব্লক কিনা, সেটা বান্ডল ব্রাঞ্চ ব্লক আছে কিনা সেটা আর কি, ঠিক আছে। একটু খেয়াল করো যে তাহলে আমরা মনে রাখবো কোন ওয়েভ দেখবো, আর ওয়েভ মেনলি কোন লিডে দেখবো। আমরা দুইটা লিড মনে রাখবো, V1 অথবা V5 V6। V1 মানে মনে রাখবি রাইট, মনে রাখবা রাইট। আর V5 V6 লিডের সমস্যা মানে কি, লেফট, আজীবন মনে রাখতে হবে। V1-এর জন্য অলওয়েজ রাইট সাইড, আর V5 V6-এর জন্য অলওয়েজ লেফট সাইড। এখন চলে আসি যে আমরা দেখলাম যে এই V1-এ সমস্যা হয়েছে কি, V1-এ দেখলাম লিডটা নর্মাল ঘরের থেকে বেশি হয়ে গেছে। সেটা কত দেখা যাচ্ছে যে এই যে 7 ঘর হচ্ছে বড় হয়ে গেছে। তাহলে যদি এই V1-এর লিড বড় হয় তাহলে সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। আর যদি যে V5 6-এ বড় হয় তাহলে সেটা কি V5 6 মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। কিন্তু কত ঘর বড় এটা একটা মাথায় রাখবো, 25 ঘর বড়। আর রাইটের ক্ষেত্রে 7 ঘর বড়। লেফটে 25 কেন? কারণ লেফটের মাসেলগুলো একটু মোটা থাকে না, এই জন্য এখানে মানটা একটু বেশি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো, এই আর ওয়েভ বড় দেখে আমরা দুইটা জিনিস দেখছি, হাইপারট্রপি রাইট না লেফট। তাহলে V1-এর সমস্যা রাইট, V5 6-এর সমস্যা লেফট। আর কোনটা কত ঘর? 7 ঘর, এটা 25 স্মল ঘর। ওকে ওকে, এখন একটা জিনিস দেখো, একটা কেস আছে, আমি যদি একটু এখানে দেখাই তাহলে বুঝতে পারবো। তাহলে V1-এ ধরো তোমার এই যে এটা তো তোমার আইসোলেটিক লাইন, তাই না? যে এটা আইসোলেটিক লাইন, তাহলে তুমি দেখলে যে কি, যে একটু চেঞ্জ করি, এটা আইসোলেটিক লাইন। দেখো আলটিমেটলি তোমার হওয়ার কথা ছিল কি, নর্মালি 2 থেকে 3 ঘর পর্যন্ত থাকার কথা ছিল, কিন্তু তুমি দেখো এখানে এই যে 5 ঘর 10 ঘর পর্যন্ত প্রায় চলে গেছে। তাহলে আলটিমেটলি কি 7-এর চেয়ে বেশি হয়ে গেছে না? রাইটে V1-এর 7-এর চেয়ে বেশি, তার মানে কি অবশ্যই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। ওকে, ঠিক আছে। এবারে দেখো V5 6-এ, এটা V6 খেয়াল করো, নর্মাল লাইন আছে এটা, কিন্তু দেখো কয় ঘর বড় হয়েছে। তাহলে এই যে 5 10 15 20 25, 25-এর চেয়ে বড়। তাহলে V5 V6-এ 25 ঘর হচ্ছে বড় হলে সেটাকে কি বলবো? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। ওকে, এখন আরেকটা বিষয় আছে, দেখলে এটা দেখার সাথে সাথে আরেকটা কেস দেখতে হয়, যে সাথে সাথে আরেকটা কেস কি, সেটা যে স্ট্রেইন প্যাটার্ন আছে কিনা, স্ট্রেইন প্যাটার্ন আছে কিনা, হাইপারট্রপির সাথে স্ট্রেইন প্যাটার্ন আছে কিনা। স্ট্রেইন বলতে আমরা কি বোঝাচ্ছি মনে রাখবা, স্ট্রেইন বলতে আমরা বোঝাচ্ছি তোমার এই যে একটা কথা লেখা আছে দেখো, যে টি ইনভার্সন, যে টি ইনভার্সন ST ডিপ্রেশন, হাইপারট্রপির সাথে যদি এই ফিচারটা থাকে তাহলে সেটাকে আমরা বলি স্ট্রেইন প্যাটার্ন। আমি একটু এইখানে দেখাচ্ছি, দেখো এইখানে কিন্তু খুব ভালো করে জিনিসটা বোঝা যাচ্ছে যে V5 V6 যদি আমি এখানে দেখাই, V5 V6 দেখো তোমার নর্মাল লাইন কিন্তু এটা ছিল, তাই না? কিন্তু দেখো তোমার এই যে ST, অর্থাৎ এখান থেকে আলটিমেটলি টি এই যে নিচের দিকে চলে আসছে, তার মানে কি ST ডিপ্রেশন হয়েছে,
প্লাস এই টি ওয়েভটা দেখো ইনভার্সন হয়ে গেছে, কারণ টিটা নর্মালি এরকম থাকে, ইনভার্সন হয়ে গেছে, প্লাস এটা নিচের দিকে চলে আসছে যে এইটা। তাহলে আলটিমেটলি এইটা যে এসটি টি ইনভার্সন এসটি ডিপ্রেশন, মনে রাখবা দুইটাই নিচে, আলটিমেটলি যদি নিচেই চলে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, হাইপার স্ট্রেইন বলতেছি। তাহলে নর্মালি এই হাইপারট্রপি অনেক দিন ধরে থাকলে স্ট্রেন প্যাটার্নটা দেখা যায়। তাহলে হাইপারট্রপির সাথে সাথে আমরা স্ট্রেন দেখবো। তাহলে এখানে স্ট্রেন আছে কিনা দেখো তো, V5 6 V5 এই যে অবশ্যই আছে, এই যে দেখো ইজিলি দেখা যাচ্ছে, এই যে নর্মাল লাইন, কিন্তু দেখো এই যে লাইন নিচের দিকে চলে আসছে, তাহলে এসটি ডিপ্রেশন প্লাস যে টি ইনভার্সন হয়ে গেছে। আবার এখানে দেখি তো, এখানে কি স্ট্রেন আছে? না, এখানে স্ট্রেন নাই, কিন্তু টিটা যে হালকা নিচের দিকে চলে আসছে, ধরতে পারো এটা স্ট্রেন, ধরতে পারো আলটিমেটলি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি যে হাইপারট্রপি প্লাস স্ট্রেন। তাহলে মেন কথা মনে রাখবো, লিড 1-এর সমস্যা রাইট, লিড 5-6-এর সমস্যা লেফট। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি হওয়ার জন্য একটা আদর্শ সূত্র আছে, যে তোমার 5-6-এর আর ওয়েভ আর V1-এ এস ওয়েভ, এই দুইটা মিলায় যদি 35 স্মল ঘরের উপরে চলে যায় তাহলে সেটাকে আমরা নর্মালি বলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। তো এই কথাটা শুনতে চাই যে আদর্শ জিনিসটাকে তুমি যখন এই কথাটা বলবা যে তোমার V5 V6-এ যদি 25 ঘরের উপরে চলে যায় তাহলে সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি, তখন স্যাররা হয়তো জিজ্ঞেস করতে পারে আদর্শ একটা সূত্র আছে সেটা বলো, তখন তুমি এটা বলবা স্যার যে তোমার যে স্যার V5 V6 প্লাস V1-এ যদি এস ওয়েভটা এই দুইটা মিলায় যদি 35-এর উপরে যায় সেটাকে আমরা বলে আসছি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। ওকে, তাহলে আমাদের হাইপারট্রপি স্টেইন শেষ। এরপরে আমরা ব্লকে চলে আসি, যে ব্লক জিনিসটা কি। ব্লকটাও সেম কথাবার্তা, আমরা দেখব যে রাইট বান্ডল ব্লক নাকি লেফট বান্ডল ব্লক। তাহলে রাইট মানেই কোন ওয়েভ V1, লেফট মানেই কোন ওয়েভ লিড দেখব V5 V6 লিড দেখব, আর রাইট মানে V1 লিড দেখব। তাহলে এখানে একটা প্যাটার্ন আছে যেটাকে আমরা বলি এম প্যাটার্ন, এম প্যাটার্ন। তাহলে দেখো তুমি V1-এ যদি এম প্যাটার্ন পাও, V1-এ যদি এম প্যাটার্ন পাও তাহলে সেটাকে আমরা বলতেছি। এখন এখানে এম প্যাটার্ন বলতে আমরা কোনটা বোঝাচ্ছি একটু খেয়াল করতো, অনেকটা এম এর মতো লাগতেছে না, টেমের মতো লাগতেছে, তাই না? এম প্যাটার্ন। এখন এই জিনিসটা একটু ভালো পিকচার আছে আমার কাছে, পিকচারে চলে যাচ্ছি, পিকচারে দেখাচ্ছি, সমস্যা নেই। ওয়েট, সরি, এই যে সুন্দর একটা ভালো জিনিস দেখা যাচ্ছে এখান থেকে, একটু খেয়াল করো। এই যে V1-এ এম প্যাটার্ন জিনিসটা, V1 এম প্যাটার্ন কি আর খেয়াল করো, এই যে সুন্দর একটা এম দেখা যাচ্ছে এখানে, সরি, V1-এ এম প্যাটার্ন বলতে আমরা কী বোঝাচ্ছি দেখো, এই যে এখান থেকে শুরু করে এই যে অনেকটা মানে এম অক্ষরের মতো লাগতেছে, এই যে একটা এম প্যাটার্ন না, তাই এই যে একটা এম প্যাটার্ন লাগতেছে। তাহলে V1-এ যদি এরকম এম প্যাটার্ন পাই তাহলে সেটাকে আমরা কি বলবো, V1 মানে রাইট, তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। ঠিক আছে, এখন V1-এ যেটা দেখতে পাবো এটা, এখন ধরো V6-এ আমরা এম প্যাটার্ন পাচ্ছি, এটা খুবই ভালো বোঝা যাচ্ছে, এই যে একদম সুন্দর করে এম লাগতেছে। তাহলে V5 6-এ যদি এরকম এম পাই তাহলে সেটা কি, সেটা আসছে মনে রাখবো তোমার হচ্ছে লেফটে সমস্যা, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকের সমস্যা। আচ্ছা একটু খেয়াল করো তো, এই এম এর উল্টা জিনিসটা কি ডাব্লু না? তাহলে আমরা যদি এই V1-এ এম না দেখে তার উল্টা লিড কোনটা, V1-এর উল্টা লিড আছে V6, তাই না? তাহলে এই V6-এ ধরো আমি ডাব্লু দেখতে পারতেছি, V6-এ ডাব্লু দেখতে পারতেছি, আলটিমেটলি এই যে এরকম, আলটিমেটলি দেখো এই যে এইখানে যদি দেখাই এই যে ডাব্লুর মতো লাগতেছে না অনেকটা, ডাব্লু, অর্থাৎ দেখো এই যে এরকম ডাব্লুর মতো দেখা যাচ্ছে, অর্থাৎ মেনলি এম প্যাটার্নটাই মনে রাখবা, ডাব্লুটা মনে রাখা লাগবে না, জাস্ট উল্টা জিনিস, যে V1-এ এম লাগতেছে কিন্তু ওই সেম জিনিসটা V6-এ কেমন লাগবে, ডাব্লুর মতো লাগবে। আবার এখানে তোমার নর্মালি V6-এ যেটা এম পাই, V1-এ সেটা ডাব্লুর মতো পাই, তাই না? এই যে সিম্পল ইজিলি বোঝা যাচ্ছে, দেখো এই যে সুন্দর করে ডাব্লু বোঝা যাচ্ছে, একটা ডাব্লু একটা ডাব্লু বোঝা যাচ্ছে, অর্থাৎ এরকম যদি বোঝা যাচ্ছে। এই যে আমরা একটা ডাব্লু প্যাটার্ন মনে রাখবো না, আমরা মেনলি মনে রাখবো এম প্যাটার্ন দিয়ে। ঠিক আছে, এম প্যাটার্ন দিয়ে, যে তোমার এম প্যাটার্নটা মনে রাখবো। এম প্যাটার্ন কি, যে তোমার এই যে একটা সুন্দর এম বোঝা যাচ্ছে, একটা সুন্দর এম, এরকম এম প্যাটার্ন যদি আমরা V1-এ পাই সেটা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক,
আর এম প্যাটার্ন যদি এই যে V6 এম পাই তাহলে সেটা হচ্ছে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। তাহলে দেখো এইটাই এই আর দিয়ে আমরা তাহলে এই কয়েকটা ডায়াগনোসিস করে ফেললাম, আর দিতে হলে এই কয়েকটা ডায়াগনোসিস করলাম যে হাইপারট্রফি, স্ট্রেন আর ব্লক, ঠিক আছে। তাহলে এইটা একটু সামারি করে ফেলি। তাহলে আমরা আর দেখার সাথে সাথে কোনটা জাস্ট কোন লিডটা দেখব, আর দেখে শুধুমাত্র V1 V5 V6 দেখব। তাহলে সেম সমস্যা দুই দিকেই হতে পারে। ধরো এই V1-এ টল মানে আর ওয়েভটা বড়, তাহলে আর ওয়েভটা যদি বড় হয় তার মানে কি 7 গড়াচ্ছে বড় হলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সাথে তোমার টি ইনভার্সন আছে প্লাস এসটি ডিপ্রেশন আছে, মানে নিচেই চলে গেছে, তার মানে কি হাইপারট্রফি সাথে স্ট্রেন প্যাটার্ন, এই যে দেখো স্ট্রেন প্যাটার্ন আছে। আবার তুমি V1-এ এম প্যাটার্ন পাইলা, তাহলে সেটাকে আমরা বলবো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এখন এই সেম জিনিসটা তো আলটিমেটলি এই পাশেও হইতে পারে, তাহলে এই সেম আলটিমেটলি একই। এই যে টল আর ওয়েভ 5-6 সেটাকে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এই যে নিচের দিকে চলে গেলে স্ট্রেন প্যাটার্ন, এম প্যাটার্ন থাকলে লেফট বান্ডল ব্রাঞ্চ হাইপারট্রফি। ওকে, তাহলে আর নিয়ে আমরা জাস্ট এই কয়েকটা কথাই মনে রাখবো। মোটামুটি এখান থেকে ইম্পর্টেন্ট আসছে ফাইনাল প্রপের জন্য লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি স্ট্রেন। এই জন্য এখানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা দেখাই স্যার, এটা শর্টকাট একটা বলে দিই, 3-4 কিছু মনে থাকবে না। যদি ইসিজিতে কখনো এই যে দুইটা দেখো একদম মিশে গেছে না, দুইটা ইসিজি দাগ একদম মিশে গেছে না, এরকম যদি একদম মিশে যায়, মিশা থাকে, আমরা বুঝবো বা দেখবে একদম কাটার মতো একটা ভিতরটা ঢুকে গেছে, ঢুকলেই সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সাথে সাথে হাইপারট্রফির এখানে দেখবা স্ট্রেইন আছে কি না, অর্থাৎ আইসোলেক্ট্রিক লাইনের এই যে নিচে চলে আসছে প্লাস টিটাই নিচে চলে আসছে, তাহলে এটা অবশ্যই স্ট্রেইনও আছে। এই তো ফাইনাল প্রেপ এটা চিনতে পারলেই হয়। তাহলে আমাদের আর ওয়েভ দেখাও শেষ। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম, এএফ শিখছি, ভিটি শিখছি, এসভিটি শিখছি, আর LBA হাইপারট্রফিটা শিখলাম। ওকে, ব্লকগুলো শিখলাম। ওকে, এরপর আমরা চলে আসি আমাদের অন্যতম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এমআই। ওকে, এমআই মানেই দুইটা কথা মুখস্থ হয়ে গেছে আমাদের, যে এমআই আছে এসটি ইলিভেশন টি ইনভার্সন, এসটি ইলিভেশন টি ইনভার্সন। একটু আগে একটা জিনিস বলে আসলাম, মিস্টেক যেন না হয়, স্ট্রেইন প্যাটার্নে কি বলছিলাম, দুইটাই নিচেই চলে গেছে, অর্থাৎ টিটা ইনভার্সন হয়েছে, এটা এমআই তো হয় আবার স্ট্রেইনে হয়। কিন্তু দেখো এখানে এসটিটা ইলিভেশন হয়েছে, কিন্তু এই স্ট্রেইন প্যাটার্নে এসটিটা কিন্তু ডিপ্রেশন হয়েছিল, স্ট্রেইনে এই জন্য মনে রাখবা দুইটাই নিচেই চলে যায়, ঠিক আছে। ওকে, আর এমআইতে একটা নিচে একটা উপরে, অর্থাৎ টি ইনভার্সন এসটি ইলিভেশন। যাই হোক, আশা করি মনে থাকবে। তাহলে এমআই মানেই মাথায় রাখবা এই দুইটা জিনিস দেখা যাবেই, যে এসটি ইলিভেশন টি ইনভার্সন, সাথে আর দু একটা ফিচার দেখা যায়, প্যাথোলজিক্যাল কি ওয়েভ দেখা যায়, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমার এই যে টি ওয়েভ যেটা, সেটা একটু টল দেখা যায়। এই চারটা জিনিস, বাট নর্মালি কমন এই দুইটা আমরা দেখতে পাই। এখন আমরা মেনলি কোথায় দেখব, কোন লিডে দেখব, তাই না? এমআই যখন আমি সাসপেক্ট করব, ঠিক আছে, আসলে দেখে বোঝা যায় এমআইটা আসলে, ঠিক আছে, এমআই দেখেই বোঝা যায়, দেখবা খুব ভালো বোঝা যায়। তাই এটা আমি জাস্ট বলতেছি, আমরা যখনই সাসপেক্ট করব যে এটা এমআই হওয়ার সম্ভাবনা আছে। ও তার আগে একটা জিনিস বলে নিই তোমাকে, যে এমআই মানে মাইক্রোল ইনফ্রাকশান, কিন্তু সাথে সাথে তো ইনফ্রাকশন হয় না, ইনফ্রাকশনের আগে টিস্যুতে ইস্কেমিয়া ডেভেলপমেন্ট করে, মানে কিছু পরিমাণ তোমার পুষ্টি উপাদান কমতে থাকে, কমতে দেখা যাচ্ছে এখানে একসময় অক্সিজেন কমে গেছে, তখন সেখান থেকে ইনফ্রাকশন ডেভেলপমেন্ট করতেছে। সো টিস্যুতে আগে ইস্কেমিয়া হয়, তারপরে ইনফ্রাকশন হয়, তারপরে ইনফ্রাকশন হইতে হইতে দেখা যাচ্ছে একসময় টিস্যুতে মারা যায়, নেক্রোসিস হচ্ছে। তাহলে স্টেপটা মাথায় রাখবা, আগে ইস্কেমিয়া, তারপরে ইনফ্রাকশন, তারপরে নেক্রোসিস। এখন এই তিনটার ইসিজি ফাইন্ডিংটা মাথায় রাখতে হবে। তাহলে মনে রাখতে হবে ইসিজিতে সবচেয়ে কোন ফাইন্ডিংসটা আগে পাবো, ইস্কেমিয়ার জন্য কোনটা, টি ইনভার্সন। তাহলে এই টি ইনভার্সনটা আগে দেখবা, যে টি কি নিচের দিকে চলে আসছে কিনা, নিচের দিকে চলে আসা মানেই অবশ্যই মাথায় রাখবো সেটা এমআইয়ের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানে অবশ্যই এমআই। দেন আমরা পরে আসতেছি যে কোন টাইপের এমআই সেটা পরে। তাহলে আগে আমরা দেখব টি ইনভার্সন, তারপরে কি হবে এসটি ইলিভেশন, মানে ইনফ্রাকশন হয়েছে। এখন এই এসটি ইলিভেশনটা আলটিমেটলি মানে কি বোঝাচ্ছি, এসটি ইলিভেশন মানে আলটিমেটলি কত ঘর ইলিভেশন বোঝাবো, তাই না? আমরা একটু আগে দেখে আসছিলাম যে
এসটি ইলিভেশন মানে মাথায় রাখবা যে তোমার এটা আইসোইলেকট্রিক লাইন, আইসোইলেকট্রিক লাইন থেকে যদি লিম লিডের ক্ষেত্রে এক স্মল স্কোয়ারের বেশি হয়, চেস্ট লিডের ক্ষেত্রে যদি 2 ঘরের বেশি হয়, তাহলে সেটা এসটি ইলিভেশন বোঝাচ্ছি, এসটি ইলিভেশন বোঝাচ্ছে। ওকে, তাহলে লিম লিডে 1 ঘর, চেস্ট লিড অবশ্যই বুকের জিনিস একটু বেশি বেশি চাই, 2 ঘরের বেশি, যদি আলটিমেটলি কি একটু উপরে উঠে যায়। নর্মালি এরকম থাকার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তোমার লিম লিড যেগুলো, অর্থাৎ তোমার লিড 1, 2, 3, তারপরে এভিএল, এভিআর, এভিএফ, এই 3টার ক্ষেত্রে 1 ঘর উপরে এসছে, কিন্তু তোমার এই যে V1 থেকে V6 এদের ভিতরে তোমার এই লিডটা 2 ঘর উপরে উঠে গেছে। তোমার এই যে লিড বলতেছি, তোমার এই যে লাইনটা এসটি ইলিভেশন হয়ে গেছে, তাহলে সেটাকে আমি ইলিভেশন বলবো। আর তারপরে লাস্টে কি ওয়েভ দেখা যায়, প্যাথোলজিক্যাল কি ওয়েভ। প্যাথোলজিক্যাল কি ওয়েভ আমরা কী বোঝাচ্ছি, নর্মালি কী হয় আলটিমেটলি কি ওয়েভ বলতে কী বোঝায়, আমরা এই যে পি কিউ আর এসটি, এইটাই তো কি ওয়েভ, তাই না? আলটিমেটলি কি তোমার এটাই তো কি ওয়েভ। এখন এটা তো আলটিমেটলি জানি যে কত ঘর, এটা যদি মনে করো একদম 3 ঘর, আলটিমেটলি কয়টা, 3টা স্মল ঘর ছাড়াই চলে আসে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি প্যাথোলজিক্যাল কিউ, নর্মাল কিউ না। প্যাথোলজিক্যাল কিউ মানে কি 3 ঘর নিচে চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এই 3টা দেখে আমরা বুঝবো। আর কিছু কিছু সময় দেখবা টি ওয়েভটা নর্মাল তো জানি 4 ঘর থাকে, কিন্তু চার্জ অনেক বড় হয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু এমআইয়ের ক্ষেত্রে হয়। প্লাস আরেকটা কিছু হয়, সেটা আমি পরে বলতেছি। তাহলে আমরা মেনলি এত কাহিনী মনে রাখা লাগবে না, 2টা জিনিস দেখব যে টি ইনভার্সন হয়েছে, এসটি ইলিভেশন হয়েছে, বুঝতে পারলে এমআই। এখন কোন টাইপের এমআই সেটা বোঝার জন্য বা আমরা ইসিজিটা ডায়াগনোসিস করার জন্য লিড ওয়াইজ যাব। তার তুমি লিড ওয়াইজ মানে কি 2, 3 এভিএফ একসাথে দেখবা, অর্থাৎ দেখো 2, 3 এভিএফ, এই 3টা একটা গ্রুপ মনে রাখবা। এই 3টা মানে হচ্ছে কি, এই 3টাতে এই 2 সমস্যা মানে স্টিলিভেশন টি ইনভার্সন হলে ইনফেয়ার এমআই। তারপরে এই যে 1 এভিএল যদি এইখানে সমস্যা হয়, তাহলে মনে রাখবা এটা হচ্ছে ল্যাটারাল এমআই। আর যদি এই V1 থেকে 6 পর্যন্ত কোনো সমস্যা হয়, সেটা আমরা বোঝাচ্ছি অ্যান্টিরিয়র টাইপ, মানে এর ভিতরে আবার ভাগ আছে মেনলি। এইখান থেকে একটা বিষয় আছে কি, এই V1 থেকে V4 যেটা V1 থেকে এই V1 থেকে V4 এর সমস্যা মানে হচ্ছে অ্যান্ট্রোসেপ্টাল টাইপ এমআই। এখন এর মাঝখানে মনে রাখবা অ্যান্টিরিয়র আসছে V1 থেকে V2, আর 3-4টা আসছে সেপ্টাল বোঝাচ্ছি, অর্থাৎ 2টা মিলে V1 থেকে V4 মানে অ্যান্ট্রোসেপ্টাল। আর যদি V1 থেকে V6 সবগুলো চেস্ট লিডে এই সমস্যা দেখা যায়, 2টা ফাইন্ডিং পায়, তাহলে সেটা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগে। এরপরে কোন আর্টারিতে মেনলি সমস্যা হয়েছে সেটা মনে রাখার জন্য এই বক্সটা একটু মাথায় রাখবা, যে যদি ইনফিরিয়ার এমআই হয় তাহলে এই যে এই আর্টারি সমস্যা হয়েছে, যদি অ্যান্টারোসেপ্টাল হয় তাহলে এই আর্টারিগুলো একটু জাস্ট দেখে রাখো, এটা মেন পরের পড়া। ওকে, তাহলে ইসিজি আমরা এলোমেলো না দেখে এরকম গ্রুপ ওয়াইজ দেখব। তাহলে আমি যখন সাথে সাথে তো লিড 2 দেখি, যখন আমি মনে করবো যে লিড 2 তো সমস্যা, সাথে সাথে তুমি লিড 2, 3 এভিএফটা দেখে নিবা। এই 3টাতে একসাথে সমস্যা পাওয়া মানে ইনফেয়ার এমআই। তুমি দেখলে লিড 1এই সমস্যা আছে, তাহলে 1 সাথে সাথে এভিএলটা দেখে ফেলবা, এটা সমস্যা মানে হচ্ছে কি ল্যাটারাল সমস্যা আছে। আবার এই যে V1 থেকে V6-এর সমস্যা মানে কি বললাম তো, এই জন্য গ্রুপ ওয়াইজ ভাগ করে দেখতে হবে। ওকে, এখন চলে আসি, একটা কনফিউশন চলে আসে অনেক সময় এই টি ওয়েব। আমি যদি একটু দেখাই এখন একটু, যে আসলে মেনলি কী হলো এখানে, কোন টাইপের এমআই, কোন কালার দেখা যায়, হলুদ কালারটাই দিই, সমস্যা নেই, একটু মুছে নিই। তাহলে দেখো সমস্যাটা আলটিমেটলি কী হয়েছে, এই যে দেখো লিড 2 ইলিভেশন বলতে কী বুঝাইছিলাম, তাহলে ইলিভেশন মানে হচ্ছে কি, এই যে এলিভেশন মানে কি, নাম্বারের তো কি এসটিটা কি বলি, এই যে তোমার হচ্ছে কি কিউ আর এক্স কমপ্লেক্স। তাহলে দেখো এটা তো জানি যে আর এর পরে তোমার এই লাইনটা এসটি সেগমেন্টটা আলটিমেটলি সোজা হওয়ার কথা ছিল, সোজা না হয়ে দেখো এই যে উপরে চলে গেছে, উপরে যাওয়া মানে কি আলটিমেটলি ইলিভেশন,
এখন আমি তো বলছিলাম এই ইলিভেশন মানে আলটিমেটলি কোনটা কত ঘরকে বোঝায়, তাই না? দেখো এই যে একটু আগে কিন্তু বলে আসছি যে তোমার লিম লিডের ক্ষেত্রে আছে 1 ঘর, চেস্ট লিডের ক্ষেত্রে আছে 2 ঘর। অর্থাৎ তাহলে এই যে এই V1টা কি লিম লিড নাকি চেস্ট লিড? অবশ্যই লিম লিড, কারণ চেস্ট লিড তো V1 থেকে V6, এগুলো বাদে বাকি যেগুলো সেগুলো এক ঘর উপরে গেলেই সেটা কিন্তু সমস্যা। কিন্তু এখানে তাহলে কি দেখা যাচ্ছে? এখানে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে তোমার দেখো যে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কয় ঘর উপরে উঠছে, আলটিমেটলি কয় ঘর উপরে উঠছে দেখো। এখানে এই যে এইখানে থাকার কথা ছিল নর্মালি এই যে এই ঘর পর্যন্ত, কিন্তু দেখো অনেকগুলো মোটামুটি 5 ঘর উপরে চলে গেছে। এখানেও সেম 5 ঘর উপরে চলে গেছে। তাহলে 2 পাইছি, সাথে সাথে কি দেখবো 3 এভিএফটা দেখো, তাহলে এইখানেও দেখো সেম, এখানে থেকে উপরে চলে গেছে, এখানেও সেম, এখানে থেকে উপরে চলে গেছে। তার মানে অবশ্যই বুঝতে পারতেছি যে এই তিনটাতেই এসটি ইলিভেশন আছে। ইলিভেশন থাকা মানে অবশ্যই কি বুঝতেছি, অ্যাকিউট ইনফিরিয়র এমআই, অ্যাকিউট ইনফিরিয়র এমআই গেছে, অ্যাকিউট ইনফিরিয়র এমআই। ওকে, এরপরে আরেকটা ইসিজি দেখি। এই যে দেখি তো আলটিমেটলি এই 1 এভিএল দেখো এইখানে আলটিমেটলি তোমার কি এই যে কিউ ওয়েভ পি কিউ এর পরে আলটিমেটলি এই যে নিচে এইখানে থাকার কথা ছিল না থেকে উপরে চলে গেছে, বুঝতেই পারতেছো। 1-এ যেহেতু পাইছি অবশ্যই এভিএলটাও দেখা লাগবে, এখানেও সমস্যা। তার মানে এটা হচ্ছে কি অ্যান্টেরিয়র যে ল্যাটারাল এমআই। এখানে খেয়াল করো V1 থেকে V6 সব জায়গাতেই কিন্তু আলটিমেটলি সমস্যা দেখা গেছে। এই যে নর্মালি থাকার কথা ছিল এখানে না থেকে লাইনটা উপরে চলে গেছে, এই জন্য এটা হচ্ছে এমআই। প্লাস এখানে যে প্যাথোলজিক্যাল কিউএবও কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো ফাইন্ডিং। এখানে যে প্যাথোলজিক্যাল কিউএব বোঝা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে তোমার কি ফাইন্ডিং শেষ যে এটা এমআই। তাহলে এইটা তিনটা যদি 6টাই দেখতে পাই তাহলে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। লিড ওয়াইজ এই জন্য ভাগ ভাগ করে দেখবা। ওকে, এখন একটা সমস্যা দেখা যায় যে ধরো তুমি দেখলে যে টি ওয়েভটা নর্মালি থাকার কথা ছিল তোমার 4 ঘর পর্যন্ত, কিন্তু সেটা অনেক বড় হয়ে গেছে। এই অনেক বড়টা হলে দুইটা ফাইন্ডিং মাথায় চলে আসে, একটা হচ্ছে তোমার এমআই আর একটা হচ্ছে হাইপার ক্যালিমিয়া, মানে পটাশিয়ামটা বেড়ে গেছে। এখন আইডেন্টিফাই করবা কীভাবে, ভাগ করবা কীভাবে? তা দেখো পটাশিয়াম যদি বেড়ে যায়, হাইপার ক্যালিমিয়া, পটাশিয়াম বাড়লে এই পিকচার দুটো খেয়াল করো, এই একটা পিকচার, এই একটা পিকচার। তো এই পিকচারটা অবশ্যই একটু বড় লাগতেছে কিউ ওয়েভটা, আর এখানে কিউ ওয়েভটা একটু ছোটো ছোটো লাগতেছে, তাই না? আর এইখানের মাথাটা একটু খেয়াল করো তো, মাথাটা একটু দেখো যে এই মাথাটা হচ্ছে যে হাইপার ক্যালিমিয়াতে আলটিমেটলি এরকম হয় আর কি, এই পয়েন্টের হয়। তাহলে এই যে পয়েন্টেড আর এই মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা অর্থাৎ ন্যারো হয়ে যায়। তাহলে এই পয়েন্টেড প্লাস ন্যারো, আর এখানে কি হবে তোমার একটু মোটা টাইপের হবে, মানে একটু ট্যাপা হবে টাইপের। এখানে একটু মানে রাউন্ডেড প্লাস এটা একটু মোটা মোটা দেখবে, মানে ওয়াইড হয়ে গেছে। আর যারা একটু মোটা হয় তারা একটু খাটো বেশি, এই জন্য এই ওয়েভটা দেখো টোটালি খাটোও দেখা যাচ্ছে। সো তোমার টি যদি হাইপার ক্যালিমিয়াতে কী হবে, ন্যারো বেস, পয়েন্টেড, আর এমআইতে কী হবে একটু মোটা টাইপ হবে, অর্থাৎ ওয়াইড বেস পাওয়া যাবে, নট পয়েন্টেড পাবো, এবং আর ওয়েভ হাইটটা কিছুটা কমে যাবে। তাহলে এই দুটো আইডেন্টিফাই করতে পারলেই হচ্ছে ওকে। এমআই থেকে যখন কোশ্চেন করে আর একটা কোশ্চেন করে সেটা একটু বলে দিই যে অ্যাকিউট করোনারি সিনড্রোম কি। অ্যাকিউট করোনারি সিনড্রোমটা হচ্ছে তিনটা জিনিসের কম্পোনেন্ট, একটা হচ্ছে তোমার নন এসটিএমআই, এসটিইএমআই, আর একটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। এই তিনটাকে একসাথে আমরা বলি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এখন আলটিমেটলি জিনিসটা কি, ধরো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তার হচ্ছে একদম টিপিক্যাল চেস্ট পেইন হচ্ছে, অর্থাৎ রেস্ট্রেস্টানাল পেইন হচ্ছে, কিন্তু সেই পেইনটা যাচ্ছে না, তো রেস্ট নিলেও যাচ্ছে না। এই টাইপের পেইনকে আমরা বলি রেস্ট নিলেও যদি না যায় আনস্টেবল অ্যানজাইনা। তাহলে বুকে ব্যথা হলে আমরা নর্মালি কী করি, একটা ইসিজির পরে দেন আমরা একটা ট্রোপয় করতে দিই। তাহলে দেখলে তুমি ইসিজিটাও নর্মাল, ট্রোপয় নর্মাল, কিন্তু তার বুকে ব্যথা আছে, তাহলে এইটাকে আমরা বলবো আনস্টেবল অ্যানজাইনা। তাহলে টিপিক্যাল সাইন সিমটম আছে কিন্তু দুইটাই কিন্তু নর্মাল, ইসিজি নর্মাল, ট্রোপয় নর্মাল, তাহলে এটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। ওকে, আরেকটা কেস এমআই কখন বলবো, এমআই হচ্ছে তোমার নন এসটিএমআই হতে পারে, এসটিএমআই হতে পারে। নন এসটিএমআই মানে কি, তোমার সাইন সিমটম সবই ঠিক আছে কিন্তু ইসিজি নর্মাল, অর্থাৎ ইসিজিতে তুমি এসটি ইলিভেশনটা পাচ্ছ না,
কিন্তু ট্রপোনিন আই আবার দেখলাম পজিটিভ। মেন কথা কি, এই এমআই মানেই ট্রপ ওয়াই কি পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। এমআই মানেই ট্রপোনিন পজিটিভ, মানে ট্রপোনিন বেশি। দেখো দুই ক্ষেত্রেই বেশি, তাহলে নন এসটিএমআই এসটিএমের পার্থক্যটা কি, ইসিজি দেখে ভাগ করব। তাহলে নন এসটিএমআইতে ইসিজি নর্মাল, এসটিএমআইতে ইসিজিতে দেখা যাবে এসটি ইলিভেশন হয়েছে। তাহলে এই তো, তাহলে এই সুন্দর করে এই ভাগটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এমআই নিয়েও কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। তাহলে এমআই মানেই মনে রাখবো কি, যে তোমার এসটি ইলিভেশন হবে, এসটি ইলিভেশন আর হচ্ছে কি টি ইনভার্সন। তো এইটা আমরা কোথায় কোথায় দেখব, ভাগ ভাগ করে দেখব, লিড 2-3 এবিএফ অথবা 1 এভিএল অথবা V1 থেকে V4 অথবা V1 থেকে V6 দেখে ভাগ ভাগ করে আইডেন্টিফাই করবো কোন টাইপের এমআই। তারপরে প্যাথোলজিক্যাল কিউএফ থাকতে পারে বা টল টি থাকতে পারে। আর ইসিজিতে সবচেয়ে কোন ফাইন্ডিংটা আগে পাই, যেহেতু ইস্কেমে আগে হয় তাহলে টি ইনভার্সন, তারপরে এসটি ইলিভেশন, লাস্টে প্যাথোলজিক্যাল কিউএফ পাই। আর কিউএফ মানে কি, নর্মাল কিউএফ তো আমরা জানি নিচের দিকে থাকে, তাহলে নিচের দিকে থাকলেই হবে না, সেটা নিচের দিকে 3 ঘর পর্যন্ত চলে আসতে হবে। ওকে, এমআই নিয়ে এই পর্যন্ত কথাবার্তাই হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা চলে আসি লাস্ট টপিক, ব্লক, এভি ব্লক। ব্লক নিয়ে আমাদের মোটামুটি আমাদের ফাইনাল প্রপে আমাদের মেনলি 3rd ডিগ্রি ব্লক বা কমপ্লিট ব্লকটা আসে। এটা একটু জাস্ট বোঝাই দিচ্ছি। তা ব্লকটা আমরা জানি যে 3 প্রকার ব্লক আছে, তাই না? 1st ডিগ্রি ব্লক, 2nd ডিগ্রি ব্লক, 3rd ডিগ্রি ব্লক। তা এটা বোঝার জন্য জাস্ট এই গল্পটা একটু মাথায় রাখবে, তাহলেই হচ্ছে। এরা একটা ভাষা শেখাইছিল যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে মনে করো যে ব্লাড আসে, তাই না? অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে তো আলটিমেটলি তোমার হচ্ছে যে ব্লাড না, আলটিমেটলি সিগন্যালটা আসে, তাই না? সিগন্যালটা আসে। কিন্তু দেখা যাচ্ছে যে এই অ্যাট্রিয়াম আর হচ্ছে ভেন্ট্রিকলের সাথে প্রতিদিনই তো দেখা করার দরকার হয়ে পড়ে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিন দেখা করতে আসে, কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে দেরি করে আসে। আগে ঠিকঠাক মতো আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে দেরি করে আসতেছে। এই দেরি করে আসার কারণটা কি? রাস্তায় কোনো জ্যাম ট্যাম হয়েছে, এই জ্যামটাকে আমরা বলতেছি ব্লক, এবি ব্লক। জ্যাম বাড়া মানে হচ্ছে ব্লক। কারণ কোথায় ব্লক? দেখা গেছে কি আগে সে প্রতিদিন 5 মিনিট করে দেরি করে আসতো, একদম ফিক্সড 5 মিনিট। তা প্রতিদিন যদি 5 মিনিট করে দেরি করে আসে, অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ দেরি করে সে আসতেছে কিন্তু টাইমটা ফিক্সড, তাহলে এটা হচ্ছে 1st ডিগ্রি ব্লক। কিন্তু কিছুদিন পর দেখা গেল সে 5 মিনিট, তারপর 10 মিনিট, আবার একদিন, এরকম লেট করতেই তাহলে আছে, হয় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এক করতে করতে দেখা গেলো যে একদিন সে আসলোই না, পুরোটাই অ্যাবসেন্ট। অর্থাৎ টাইমটা বাড়তেই আছে, বাড়তে বাড়তে একদিন সে পুরোটাই অ্যাবসেন্ট হয়ে গেল। এইটাকে আমরা বলতেছি 2nd ডিগ্রি ব্লক। আর লাস্টে তাহলে কী হচ্ছে, এরকম হলে কি সম্পর্ক থাকবে না, ডিভোর্স হয়ে গেল। তারপর দেখা যাচ্ছে যে ওদের ভিতরে কেউ ঠিকঠাক মতো চলাচল করতে পারবে না, ইচ্ছা মতো চলাচল শুরু হবে। এটা হলেই 3rd ডিগ্রি ব্লক। মানে এটা একটি পিকচারে দেখায়, তাহলে ভালো বস্তু। অর্থাৎ প্রতিদিন 5 মিনিট করে দেরি করে আসলো, দেরিতে করে আসতেছে, কিন্তু টাইমটা ফিক্সড, এটা 1st ডিগ্রি। কিছুদিন পর দেখা গেল 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করতে করতে হঠাৎ একদিন নাই, এটা হচ্ছে 2nd ডিগ্রি ব্লক। 3rd ডিগ্রি ব্লক কি, ডিভোর্স হয়ে গেছে, এখন ইচ্ছা মতো চলাচল করে, এটাকে আমরা বলতেছি 3rd ডিগ্রি ব্লক। ওকে, এখন এটা যদি আমরা একটু সুন্দর করে, অর্থাৎ বাংলায় যদি বলি, দেখো 1st ডিগ্রিতে পিয়ার ইন্টারভালটা প্রলং থাকবে। আমরা একটা জিনিস বলছিলাম না যে এটা হচ্ছে তোমার কি পি ওয়েভ, তারপরে কিউ, এটা হচ্ছে টি। তাহলে পিয়ার ইন্টারভাল মানে কি, এই জন্য এটা লাগবে যে এই যে এইখান থেকে শুরু করে এই দুইটা ওয়েভের মাঝখানে যে জায়গাটা, সেটাকে আমরা কী বলি, ইন্টারভাল বলি। এখন এই ইন্টারভালের মান কি বলছিলাম 2.5। এখন এই মানটা দেখো যদি প্রলং হয় তো নর্মাল মান তো 2.5, কিন্তু যদি আলটিমেটলি 5 ঘরের চেয়ে সেটা বড় হয়ে যায়। আচ্ছা, ইন্টারভাল মানে তো আলটিমেটলি এটা না, ইন্টারভাল মানে কি, এই তোমার এই যে সাথে সাথে পি ওয়েভটাও, অর্থাৎ এই দুইটা যোগ করলে আলটিমেটলি 2.5 আর পি মানে 2.5 যোগ করলে 5 হচ্ছে। তাহলে এই 5-এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে বেশি, বাট দেখো ফিক্সড অ্যামাউন্ট, সেটাকে হচ্ছে 1st ডিগ্রি। তাহলে 2nd ডিগ্রি কি, পিয়ার ইন্টারভালটা দেখো ইনকেসলি প্রলং বাড়তেই থাকে, তারপর হঠাৎ ড্রপ বিট, মানে তার কিউ আর এক্স কমপ্লেক্স দেখবা নাই। আবার কমপ্লিট মানে কি,
পি আর ইন্টারভালটা কোনো মিলই থাকবে না এইটা। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা ফাইনাল প্রপের জন্য মেনলি লাগবে। আমরা ইসিজিতে দেখব পিপি আর আর ইন্টারভাল দেখবে সবই ঠিকঠাক আছে, কিন্তু এই ইন্টারভালের ভিতর কোনো চেঞ্জ সম্পর্ক ঠিকঠাক মতো নয়, এলোমেলো হয়ে গেছে। ওকে, এখন এই সেকেন্ড ডিগ্রিটা আবার দুই প্রকার আছে। একটা আছে মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2, এটা আমরা পিকচারে দেখবো। ওকে, তো এখানে চলে আসো, আমি যদি একটু পিকচার দেখাই তাহলে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক আমি কি বললাম? ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে বললাম যে এই তোমার এইটা পিআর ইন্টারভালটা 5 ঘরের চেয়ে বেশি হয়ে গেছে। নর্মাল তো 5-5-এর চেয়ে বেশি, কিন্তু এই অ্যামাউন্টটা ফিক্স। তাহলে খেয়াল করো, এই দেখো এইটার অ্যামাউন্ট এই যে পিআর ইন্টারভাল না এইটুকু, মানে এই যে পি থেকে শুরু করে এই পর্যন্ত, এই যে পি থেকে শুরু করে এই পর্যন্ত, দেখো সব জায়গায় বাড়ছে, বাট অ্যামাউন্টটা সমান। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, অর্থাৎ তোমার পিআর ইন্টারভালটা হচ্ছে সেকেন্ড না, আমরা ঘর দিয়ে মনে রাখবো, তোমার 5 ঘরের চেয়ে বেশি। এবং কিউআর আরেকটা জিনিস, এখানে কি কিউআরএক্স কমপ্লেক্স কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই, ঠিকঠাক আছে, অর্থাৎ এরা কিন্তু নর্মাল প্রেজেন্ট। সো আমরা ফার্স্ট ডিগ্রি মানে কি জাস্ট দেখবো কি পিআর ইন্টারভালটা বাইরে গেছে, কিন্তু এটা তোমার ঠিকঠাকই আছে, জাস্ট বাড়ছে মানটা, ঠিক আছে। অর্থাৎ রিদমটা কিন্তু রেগুলার, এই যে রিদমটা রেগুলার, অর্থাৎ দুইটা আর এর মাঝখানে কিন্তু দূরত্বটা সেম আছে, রিদম রেগুলার, বাট পিআর ইন্টারভালটা জাস্ট বাড়ছে, বাট জিনিসটা ফিক্সড। ওকে, সেকেন্ড ডিগ্রি আমরা কি বলছিলাম? সেকেন্ড ডিগ্রি মানে একটা কথা মনে রাখবা, এখানে আমরা ড্রপ বিট পাবো। ড্রপ বিট মানে কি? যে কিউ আর এক্স কমপ্লেক্সটা হুট করে নাই হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা আবার দুই প্রকার, মুভিস টাইপ 1, মুভিস টাইপ 2। মুভিস টাইপ 1 মানে একটা কথাই মনে রাখতে হবে, ওই যে কথাটা বলছিলাম যে পিআর ইন্টারভালটা বাড়তেই তালে আসে, হুট করে একদিন সে অ্যাবসেন্ট হয়ে গেছে, গল্পটার মতো। তাহলে এইখানে পিকচারটা খেয়াল করো, এই পিআর ইন্টারভালটা দেখো ছোট, বাট এখানে আরেকটু বড়, এখানে আরেকটু বড়, মানে বাড়তেই তালে আসে, হুট করে এইখানে কিন্তু কিউআরএক্স কমপ্লেক্সটা কিন্তু নাই, এটাকেই আমরা বলতেছি ড্রপ বিট। আর এটা আসছে মুভিস টাইপ 1, মানে আলটিমেটলি বাড়তেই তাহলে ছিল পিআর ইন্টারভালটা, প্লাস হুট করে কিউআরএক্স কমপ্লেক্স দেখা বাদ হয়ে গেল, না অ্যাবসেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে মুভিস টাইপ 1। তাহলে মুভিস টাইপ 2 জিনিসটাকে তাহলে দেখো যে প্রোগ্রেসিভলি লঙ্গার পিআর ইন্টারভাল আনটিল কিউআরএস ফেইলার, যতক্ষণ না কিউআরএসটা ফেল হয়, ঠিক আছে। সো এই জন্য তুমি এই জিনিসটা একটা জাস্ট মাথায় রাখবে, তাহলেই হচ্ছে। ওকে, আর মুভিস টাইপ 2 কি? মুভিস টাইপ 2টা হচ্ছে রিদমটা একদম সেম নর্মাল ইসিজির মতোই, কিন্তু একটু খেয়াল করো যে তুমি দেখো এই যে নর্মাল পিআর ইন্টারভাল বা সব সমান। দেখো পিআর ইন্টারভালটা ডোন্ট লেট মানে কোনো সমস্যা হবে না, কিন্তু হুট করেই একটা অ্যাবসেন্ট ড্রপ বিট। তাহলে ড্রপ বিট মানে কি? ড্রপ বিট মানেই সেকেন্ড ডিগ্রি। তাহলে এইটাকে আমরা বলতেছি মুভিস টাইপ 2, মানে পিআর ইন্টারভালটা কেন নর্মাল টাইপের মতোই আছে, কিন্তু একটা ড্রপ বিট পাইছি হুট করে, এটাকে আমরা বলতেছি সেকেন্ড মুভিস টাইপ 2। তাহলে পিআর ইন্টারভালটা ডোন্ট লেন্থেন বা ড্রপ বিট পাইছি, এই যে পিআর ইন্টারভাল নর্মাল বাট কিউআরএস অ্যাবসেন্ট। ওকে, তাহলে সেকেন্ড ডিগ্রিটা বুঝতে পারলাম। থার্ড ডিগ্রি কি? থার্ড ডিগ্রিতে বলছি দুজনে ডিভোর্স হয়ে গেছে, এলোমেলো। আর থার্ড ডিগ্রি মানে তো বলছিলামই যে পিপি সমান থাকবে, আর আর ইন্টারভালটা সমান থাকবে, কিন্তু এই যে পি আর ইন্টারভালটা এটা কিন্তু এলোমেলো, ছোটো বড়ো এরকম ইচ্ছা মতো থাকতে পারে। একটু পিকচারে খেয়াল করো যে তোমার এই যে তাহলে এইখানের পি আর ইন্টারভালটা আসছে এইটুকু, এইখানে আবার পি আর ইন্টারভালটা দেখা এত বড়ো, এখানে আবার পি আর ইন্টারভাল এতটুকু, এখানে আবার পি আর ইন্টারভালটা অনেক বড়ো, মানে একদমই কিন্তু মিল নাই, ছোটো বড়ো ছোটো উল্টাপাল্টা। কিন্তু এই যে আর এর সাথে আর দেখো সেম দূরত্ব, আর এর সাথে আর সেম দূরত্ব, আর এর সাথে আর সেম দূরত্ব, এই যে পির সাথে পি দেখো সেম, পির সাথে পি সেম, অর্থাৎ পিপি বা আর আর এরা কিন্তু মানে ইন্টারভালটা সেম, কিন্তু সমস্যা কোথায়? ওই পি আর ইন্টারভালে কিন্তু সমস্যা, এলোমেলো আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি থার্ড ডিগ্রি ব্লক, ঠিক আছে। আর এখানে কিন্তু কিউআরএস কমপ্লেক্স মানে ড্রপ বিটের কোনো কাহিনী এখানে নাই। সো এটা আসছে থার্ড ডিগ্রি ব্লক। তাহলে ব্লকটাও আশা করি মাথায় থাকবে। ওকে, এখন যা পড়লাম সেটা একটু অ্যাট এ গ্লান্স দেখা দিচ্ছি। তাহলে পি ওয়েভ নিয়ে আমরা ডায়াগনোসিস করছি তিনটা জিনিস,
পি ওয়েভ অ্যাবসেন্ট থাকলে 3টা, অ্যাট্রাল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি, এসভিটি কীভাবে আলাদা করবা বলছি। তারপর আমরা পি ওয়েভ দেখার পরে কী বলছি দেখবা, পি ওয়েভের পরে আমরা সুন্দর করে আর ওয়েভ দেখবো, আর ওয়েভ দেখে আমরা কী বলছি হাইপারট্রপি, রাইট ভেন্ট্রিকুলার নাকি লেফট ভেন্ট্রিকুলার, রাইট মানে V1, লেফট মানে V5 V6, আর স্ট্রেইন আছে কিনা সেটা দেখবো, ঠিক আছে। ওকে, এরপরে চলে আসি, তোমার আর ওয়েভটা দেখা শেষ হয়ে গেছিলো। এরপরে আসছে আমরা এই যে তোমার এসটি সেগমেন্ট দেখে আমরা কি করি, এমআই ডায়াগনোসিস করি, কোন সেগমেন্টে সমস্যা সেটা বলছিলাম। আর এই যে পি আর ইন্টারভাল দেখে আমরা এই ব্লকগুলো দেখি, এই জন্যে স্টেপ বাই স্টেপ মাথায় রাখবো। তারপরে যে টি ওয়েভ, হাইপার ক্যালিমিয়া কখন, অ্যাকিউট এমআই কখন সেটা বলছিলাম, আর ইস্কেমিয়া কখন এটা বলছি যখন নিচের দিকে চলে আসবে সেটা, স্ট্রেইন প্যাটার্ন কী বলছিলাম এটাও তো বলছি, ঠিক আছে। ওকে, যাই হোক, তাহলে আমার তো মোটামুটি সব। এখন ফাইনাল পর্বে যেগুলো লাগে যে সুন্দর করে আমি একসাথে গুছায় রাখছি, তাদের পিডিএফটা লাগবে বলবে, দিয়ে দেবো, সমস্যা নেই। এই যে তোমার দেখো, এই যে আলটিমেটলি যদি বলি যে আরেকটা জিনিস একটু বলে নিই, একটা শর্টকাট আছে কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে। কমপ্লিট হার্ট ব্লকে দেখলে পিপি আর ইন্টারভাল সেম, এদের পিআর ইন্টারভালটা এলোমেলো, প্লাস এখানে আরেকটা জিনিস দেখা যায়, তুমি তো হার্ট রেট দেখবে একদম শুরুতে, দেখবে হার্ট রেটটাও কিন্তু এখানে ওই যে বলছিলাম যে ব্র্যাডিকার্ডিয়ার অন্যতম একটা কজ হচ্ছে ব্লক, এবি ব্লক। তার মানে এখানে ব্র্যাডিকার্ডে দেখা যায়, অর্থাৎ তোমার হচ্ছে হার্ট রেট দেখবা 40, 45, 50-এর নিচেই মোটামুটি। সো হার্ট রেট যদি টিপিক্যাল এরকম কম পাও, মাথা রাখবা সেটা 3rd-ডিগ্রি হার্ট ব্লক ফাইনাল প্রপে। এত ছোটো হার্ট রেট দিয়ে অন্য কোনো কিছু দেয় না, এটাই, ঠিক আছে। তাহলে এই যে আলটিমেটলি যদি বলি, এই যে ইরেগুলার রিদম, পিএফ অ্যাবসেন্ট, তাহলে ইরেগুলার প্লাস পিএস আছে মানে তোমার কি, এই যে এফ একটা ফিব্রিলেশন। তারপরে খেয়াল করো, এই যে তোমার রিদমটা রেগুলার, রিদম যদি রেগুলার হয় কিন্তু এই যে পি অ্যাবসেন্ট রেগুলার কী হতে পারে, তোমার এসবিটি অথবা ভিটি। এখন এটা কি হয়, এসবিটির ক্ষেত্রে আছে যে ন্যারো হয়, আর এই যে দেখো ভিটির ক্ষেত্রে আছে ওয়াইড হয়, এটা। এরপরে আমরা বলছিলাম এসটিএল এমআই ইনফিরিয়ার কখন, অ্যাকিউট কখন, এটা তো শেষ। তারপর এই ইসিডিটা দেখাতে যাচ্ছিলাম, বলছিলাম কি যে একটা ইসিডি দেখো আটটাতে ঢুকে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। কোন লিডে বড় হয়েছে, যে 5 + 6, তাহলে কি বলছি 5-6-এ যদি আর ওয়েভটা 25 ঘরের বড় হয়ে যায়, সেটাকে আমরা কী বলবো, সেটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। তো দেখো তো এখানে একটু গুণে দেখো তো কয়টা বড় হয়েছে আলটিমেটলি। আমি যদি এখানে দেখাই, তাহলে এই যে নর্মাল আইসোলেকটিক লাইন আমি এই যে এখানেই ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে 5, 10, 15, 20, 25, 30 অনেক বড় হয়ে গেছে আলটিমেটলি তোমার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি। মানে এরকম দেখেই জাস্ট ডায়াগনোসিস করতে, একটা ভিতরে একটা চলে গেলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রপি শেষ। ওকে, তারপরে এটা তো বলছি 2-3 ওয়েভ মানে ইনফিরিয়র, ওকে, তাহলে একটুকুই মোটামুটি শেষ।